হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। আমি যে প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা ভালো করে পড়বে। এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। আমি একদম অধ্যায় অনুসারে আলোচনা করব, অর্থাৎ টপিক পুরো পরপর আলোচনা করব। এতে তোমাদের কিন্তু বইতে উত্তরগুলো খুঁজতেও তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো তোমাদের প্রথমে একটা দেখে নাও। তোমাদের সিলেবাস তো জানো সবাই, যে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রতিটা স্কুলে পরীক্ষা হবে। তো এখান থেকে আমি তোমাদের সাজেশন দেব। তো পুরো ইন ডিটেলস আলোচনা করব, কি কি ছবি আসবে, কি কি প্রশ্ন আসবে। আর একটা কথা বলে দিই, তোমরা যদি এই পিডিএফটা চাও তো অবশ্যই আমার অ্যাপ ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা পিডিএফও পেয়ে যাবে অ্যাপে। ঠিক আছে, তো চলো এবার আমরা আলোচনা করব তোমাদের কি কি প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের একটা ছবি পরীক্ষায় আসবে, তো ছবি অবশ্যই তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ছবি আমি যে দুটো দিয়েছি সেটা হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক, মানে নিউট্রনের ছবি, এবং হচ্ছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, অথবা এইভাবে দেয় মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন হয়। তো এই দুটো ছবি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সব থেকে বেশি ভালো করে প্র্যাকটিস করবে নেফ্রনটা মোটামুটি 99% স্কুলে হচ্ছে নেফ্রনটাই দেবে। তো অবশ্যই তোমরা ভালো করে নেফ্রনের ছবিটা প্র্যাকটিস করে থাকবে। আর তোমাদের স্কুলে যদি কোনো প্রশ্ন দিয়ে থাকে সেই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে। কিন্তু আমি জানি 99% স্কুলে তোমাদের নেফ্রনটাই দেবে। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে বিভিন্ন পয়েন্টগুলো একটু দেখে নেবে। এবার চলে আসবে প্রশ্নই। তো দেখো, প্রথমে হচ্ছে টপিক অনুসারে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। এখান থেকে সালোক সংশ্লেষের মধ্যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কাকে বলে। 2 নম্বর, সালোক সংশ্লেষের সমীকরণটি লেখো। 3, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির উৎস এবং ভূমিকা লেখো। অথবা প্রশ্নটা এইভাবেও দেয় যে সালোক সংশ্লেষের ক্লোরোফিল, জল এবং কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো। তো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষে ক্লোরোফিল, জল অথবা কার্বন ডাইঅক্সাইড এর ভূমিকা কি। তো যে কোনো পরীক্ষা একটা দেয়, তিনটে না দিতেও পারে। বলে দিল সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি। তো তোমরা অবশ্যই ভালো করে কিন্তু পড়বে। এরপরে দেখো, সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী বলতে কি বোঝো। নেক্সট, সালোক সংশ্লেষের আলোক দশা সংক্ষেপে আলোচনা করো। তো আলোক দশাটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সমীকরণ যেগুলো আছে সেগুলো কিন্তু বুঝে বুঝে পড়বে, পরীক্ষায় তোমরা ভালো করে যাতে লিখতে পারো। তো এই প্রশ্নটা এইভাবেও দেয়, সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে দেখাও। ঠিক আছে, তো আলোক দশাটা তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো, অঙ্গার আত্তীকরণ কাকে বলে। অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির উৎস উল্লেখ করো। কেলভিন চক্র কি। তারপর হচ্ছে আলোক নিরপেক্ষ দশা কাকে বলে, এটির সংগঠন স্থল ও উৎপত্তি পদার্থ উল্লেখ করে প্রক্রিয়াটি বিভিন্ন ধাপের সচিত্র বর্ণনা করো। অর্থাৎ আলোক নিরপেক্ষ দশা অর্থাৎ অন্ধকার দশা, এটাও তোমাদের কিন্তু ইন ডিটেলস পড়তে হবে। অথবা প্রশ্নটা এইভাবে দেয়, সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, অথবা প্রশ্নটা এইভাবে দেয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কেলভিন চক্রের বিক্রিয়াগুলি কিভাবে সংঘটিত হয় তা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। নেক্সট হচ্ছে ফটোলাইসিস কাকে বলে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা 3টে স্টার দিয়ে রাখো। তারপর হচ্ছে ফটো ফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফরিভবন কাকে বলে। ওকে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে। তো সালোক সংশ্লেষ থেকে আর কিছু কটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর একটি ইলেকট্রন বাহক ও হিল বিকারকের নাম লেখো। নেক্সট, পার্থক্য আলোক দশা আর অন্ধকার দশার পার্থক্য। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। তারপরে হিল বিক্রিয়া কাকে বলে,
হিল বিকারক কি, নেক্সট জেড স্কিম কাকে বলে এবং পুরো নাম তোমাদের পরীক্ষা দিতে পারে। শর্ট প্রশ্ন এনএডিপি, রুবিস্কো আর পিজি এআইডি, এর মধ্যে এনইডিপিটা বেশি ইম্পর্টেন্ট। তো সাধক সংশ্লেষ থেকে মোটামুটি তোমাদের এই কটা প্রশ্ন যদি তোমরা পড়ো মোটামুটি দেখবে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসবো নেক্সট হচ্ছে খনিজ পদার্থ। তো খনিজ পদার্থ থেকে সামান্য কটা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, উদ্ভিদের 3টি অপরিহার্য খনিজ পদার্থের নাম এবং উদ্ভিদ দেহে তাদের কার্যকারিতা লেখো। 2 হচ্ছে অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মেজর এলিমেন্ট কাকে বলে, উদাহরণ দাও। 3 স্বল্পমাত্রিক পরিপোষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে, উদাহরণ দাও। 4 হচ্ছে ক্লোরোসিস কাকে বলে। তো এই কটা তোমরা প্রশ্ন পড়বে, তাহলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাষ্পমোচন। তো বাষ্পমোচন থেকে যে প্রশ্নটা পরীক্ষায় ভীষণ দেয় সেটা হচ্ছে বাষ্পমোচনের একটি প্রয়োজনীয় কারক প্রক্রিয়া ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয়, বাষ্পমোচন এর প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। নেক্সট প্রশ্ন, বাষ্পমোচন এবং বাষ্পীভবনের দুটি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, উইল্টিং কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি সংক্ষেপে উল্লেখ করো। অথবা প্রশ্নটা এভাবে দেয়, আলো ও বায়ু প্রবাহ কিভাবে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন তোমরা পড়বে, তাহলেই হবে। এরপরে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, এখান থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে। প্রথম, ব্যাপন ও বিস্তরণের পার্থক্য পরীক্ষায় দেওয়ার চান্স অনেক বেশি। নেক্সট, সক্রিয় পরিবহন কাকে বলে, উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, রসের উৎসরোধ কাকে বলে। নেক্সট, বাষ্পমোচন টান কি এবং রসের উৎসরোধ সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে বাষ্পমোচনের সঙ্গে রসের উৎসরোধের সম্পর্ক ব্যাখ্যা করো। তো যে এই যে আমি যেগুলো বলছি তোমাদের, যেগুলো বেশি ইম্পর্টেন্ট স্টার দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই বেশি ভালো করে পড়বে। চলে যাবো পরবর্তী টপিক। আমাদের টপিক 1 হয়ে গেল, এবার টপিক 2 হচ্ছে শোষণ। তো শোষণ থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে সেগুলো হচ্ছে, প্রথম, মাছের ফুলকার গঠন ও কাজ লেখো। মাছের ফুলকার গঠন ও কাজ এবং অথবা প্রশ্নটা এভাবে দেয়, জলজ প্রাণীর শ্বাসকার্যে ফুলকার ভূমিকা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মানুষের প্রশ্বাসে পেশির ভূমিকা। 3, মানুষের শ্বাসকার্যের পর্যায়গুলি কি কি। মানুষের প্রশ্বাস পদ্ধতি শব্দছক সহ সংক্ষেপে বর্ণনা করো। তো প্রশ্বাস পদ্ধতিটা তোমরা একটু বেশি ভালো করে কিন্তু পড়বে। তারপরে কোষীয় শোষণ বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে সংক্ষেপে সবাত ও অবাত শোষণের পার্থক্য নির্দেশ করো। কোষীয় শোষণের রাসায়নিক সমীকরণ। তো লাস্ট প্রশ্ন ছিল হচ্ছে কোষীয় শোষণের রাসায়নিক সমীকরণটি লেখো। তো এবার চলে যাব পরবর্তী দেখতে পাচ্ছ ভীষণ ইম্পর্টেন্ট, সন্ধান কাকে বলে। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো এবং বিক্রিয়াটি লেখো। তো সন্ধানের অর্থনৈতিক গুরুত্বটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে। ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া কি তৈরিতে ব্যবহৃত হয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো অথবা রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা তোমরা ডবল স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন, এটাও ডবল স্টার দেবে। শর্ট প্রশ্নের জন্য বা 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী। দেখতে পাচ্ছ ক্রেবস চক্রে সংঘটিত বিক্রিয়াগুলি ছকের মাধ্যমে বর্ণনা করো অথবা ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, শোষণের গুরুত্ব লেখো, পার্থক্য শোষণ ও দহন। তার পরবর্তী প্রশ্ন, মানুষের শোষণ যন্ত্রের উপর ধূমপানের ক্ষতিকর প্রভাব লেখো এবং নেক্সট হচ্ছে অ্যালভিওলাইয়ের ভূমিকা কি। তো এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। এবার দেখো পরবর্তী আমাদের 3 নম্বর টপিক হচ্ছে পুষ্টি। তো পুষ্টি থেকে যে প্রশ্নগুলো পড়বে, স্বভোজী পুষ্টি কাকে বলে এবং উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণ সহ লেখো। তো তোমাদের যে দেখবে বইয়ে যে পরভোজী পুষ্টিগুলো আছে সেগুলো উদাহরণ সহ কাকে বলে একটু ভালো করে পড়তে হবে। এরপরে মিথজীবীয় পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কপ্রোগ্রাফি কাকে বলে, উদাহরণ দাও। তারপর হচ্ছে স্যাঙ্গুইনিভোরি বা রক্তভোজী কাকে বলে, উদাহরণ দাও। তারপরে মানুষের স্থায়ী দাঁতের সংকেত লেখো।
হলজয়িক পুষ্টির পর্যায়গুলি লেখো এবং মানুষের লালা গ্রন্থিগুলির নাম লেখো এবং এদের অবস্থা। তো এই সব কটা প্রশ্ন পুষ্টির 1 থেকে 7 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে অবশ্যই পড়বে, এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন 100% পাবে। এবার পরের দেখো, মানব দেহে শর্করা ও বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় আলোচনা করো। প্রশ্নটা এইভাবেও দেয়, মানব দেহে মুখ বিবরে শর্করার পরিপাক কিভাবে ঘটে। পরে হচ্ছে পার্থক্য উপচিতি অপচিতি বিভাগ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, নিম্নলিখিত উৎসেচকগুলির ভূমিকা লেখো, যেমন পেপসিন, টায়ালিন, লাইপেজ, ল্যাকটোজ, তারপরে ট্রিপসিন, ঠিক আছে, প্যানক্রিয়েটিক হচ্ছে লাইপেজ, এই সব কটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে, তোমাদের বই দেখবে ছকও আছে যে উৎসেচক ওদের হচ্ছে ভূমিকা, তো ভালো করে তোমাদের এই রকম প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। এর মধ্যে পেপসিন আর টায়ালিনটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে। এরপর দেখো, মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে, এর স্বাভাবিক মান কত। পরবর্তী প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। 13 নম্বর প্রশ্ন, মানবদেহে বিপাকীয় গোলযোগ কি কি রোগ হয় এবং সেই রোগগুলির কুপ্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, পিত্তে কোন উৎসেচক থাকে না তা সত্ত্বেও একে পাচক রস বলে কেন। তো এটাও ভালো প্রশ্ন একটা, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা লেখো। নেক্সট, পরিপাকে যকৃতের ভূমিকা লেখো। তারপরে হচ্ছে হলজয়িক পুষ্টি ও হলোফাইটিক পুষ্টি ও হলজয়িক পুষ্টির পার্থক্য লেখো। তো এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। তো আমাদের পুষ্টি থেকে আমি তোমাদের মাত্র সামান্য কিছু প্রশ্ন দিয়েছি, এবার চলে আসবে আমাদের পরবর্তী টপিক, সংবহন। তো সংবহন থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিরা ও ধমনীর মধ্যে গঠনগত আর কার্যগত পার্থক্য, স্টার দেবে। তার মুক্ত সংবহন কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, মুক্ত সংবহন তন্ত্র এবং বদ্ধ সংবহন তন্ত্র, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হিমোলিম্ফ কাকে বলে। পরবর্তী প্রশ্ন, সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ লেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটা 10টা স্টার দিয়ে রাখতে পারো। তারপরে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কাজ কি কি এবং রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য লেখো, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেগুলো দেখছো তোমরা হলুদ কালি দিয়ে হাইলাইট করা, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, সেগুলো তোমাদের ছাড়লে হবে না। আর যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করবে সব প্রশ্নই পড়ে নেওয়ার। এবার আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব লেখো এবং এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস কি। 10 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চন বলতে কি বোঝো, রক্ততঞ্চন পদ্ধতি সংক্ষেপে লেখো। 12, রক্ততঞ্চনের তাৎপর্য লেখো। 13, দ্বিপত্রক এবং ত্রিপত্রক কপাটিকার অবস্থান ও কাজ লেখো। 14 নম্বর প্রশ্ন, মানবদেহের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি সংক্ষেপে লেখো। 15 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের এসএ নোড ও এভি নোড অবস্থান ও কাজ লেখো। তো এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি তোমরা ভালো করে পড়বে। এরপরে দেখো, হিমোলিম্ফ কাকে বলে, কোন প্রাণীর দেহে হিমোলিম্ফ দেখা যায়, এগুলো শর্ট প্রশ্ন। আরশোলার মুক্ত সংবহন পদ্ধতি চিত্রসহ লেখো, এটা ভালো করে পড়বে। তারপরে রক্তরসের কাজ 2 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলে কেন। 20 নম্বর প্রশ্ন, রক্তের বিভাগগুলির নাম লেখো এবং তাতে উপস্থিত অ্যাগলুটিনোজেন এবং অ্যাগলুটিনিন এর নাম লেখো এবং ও গ্রুপের রক্তবিশিষ্ট মানুষকে সর্বজনীন দাতা এবং এবি গ্রুপের রক্তবিশিষ্ট মানুষকে সর্বজনীন গ্রহিতা বলে কেন, বা সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতার ধারণা লেখো। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্নও দেবে, যে প্রশ্ন যে সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তের লোককে বলা হয় এবং কেন, সেটা পড়বে। এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের সাথে সাথে কিন্তু হয়ে যাবে। এরপরে আমাদের লাস্ট টপিক এবং খুব সহজ একটা টপিক, সেটা হচ্ছে রেচন। তো রেচন থেকে যে প্রশ্নগুলো পড়বে, যে নিম্নলিখিত রেচন পদার্থগুলির উৎস গুরুত্ব, যেমন হচ্ছে রেসারপিন, অ্যাট্রোপিন, কুইনাইন, ডাটোরিন, নিকোটিন, এদের উৎস আর গুরুত্ব তোমরা ভালো করে পড়বে। অথবা প্রশ্নটা তোমাদের এইভাবেও ঘুরিয়ে দিতে পারে যে নাইট্রোজেন যুক্ত যে কোনো উপক্ষারের নাম, উৎস আর গুরুত্ব লেখো। তো না, কোনটা নাইট্রোজেন যুক্ত কোনটা নাইট্রোজেন বিহীন উপক্ষার, সেটা কিন্তু তোমাদের বুঝে পড়তে হবে। প্রশ্ন দিয়ে দিতে পারে শর্ট প্রশ্ন। তারপরে পরবর্তী প্রশ্ন, সব রেচন পদার্থ বজ্র পদার্থ, কিন্তু সব বজ্র পদার্থ রেচন পদার্থ নয় কেন, অথবা মল রেচন পদার্থ না হওয়ার কারণ কি। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো। 4, ওল বা কচু খেলে গলা চুলকায় কেন, এবং 5, তরুক্ষীর গদ বা রজনের অর্থনৈতিক গুরুত্ব লেখো। এরপরে তোমাদের
ইম্পর্টেন্ট প্রশ্ন, নেফ্রনের গঠন ও বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো, বৃক্কের কাজ লেখো। তারপরে ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান কণিকার পার্থক্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 90% কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এরপরে গ্লোমেরুলার পরিস্রুত তরলকে মূত্র বলা যায় না কেন, এবং রেচনে যকৃৎ, ত্বক এবং ফুসফুসের ভূমিকা লেখো। এর মধ্যে রেচনে হচ্ছে ত্বকের ভূমিকাটা এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, তো এটা বেশি ভালো করে পড়বে। তারপরে জীবদেহের রেচনের গুরুত্ব লেখো। ঠিক আছে, তো রেচন থেকে মোটামুটি তোমাদের এই কটা প্রশ্নই হয়ে যাবে। আর তাহলে তোমরা যে প্রশ্নগুলো দিলাম ক্লাস 9-এর সেগুলো তোমরা ভালো করে পড়বে, দেখবে জীবনবিজ্ঞানে তোমরা এর মধ্যে থেকে কমন পাবে। যাদের মনে হচ্ছে যে বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে তারা জাস্ট যেগুলো হাইলাইট করা সেগুলো পড়বে, দেখবে ওর মধ্যে থেকে কমন পাবে। আর যাদের অনেক অংশ পড়া হয়ে গেছে তারা জাস্ট দেখে নেবে কোন কোন প্রশ্নটা তোমাদের পড়তে বাকি আছে, সেগুলো তোমরা পড়ে নেবে এবং পরীক্ষা শেষে মেলাবে, দেখবে এর মধ্যে থেকে প্রশ্ন দিচ্ছে। ছোট প্রশ্ন দেখবে, তোমরা যদি বড় প্রশ্ন পড়ো তাহলে তোমাদের ছোট প্রশ্ন কিন্তু হয়ে যাবে। আর তোমাদের যদি ছোট প্রশ্নের আলাদা করে ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেব। ঠিক আছে, যাদের পিডিএফ লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সব আছে, তোমরা জয়েন করে যাবে, ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো যে স্যার আমি ক্লাস 9-এর পিডিএফটা কিনতে চাই, তাহলে আমি তাদের একটা কিউআর কোড দিয়ে দেবো, সেখানে তোমরা পেমেন্ট করলে পিডিএফটা পাঠিয়ে দেবো। এছাড়া তোমরা ডাইরেক্ট হচ্ছে আমার অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে, ওখানে লার্ন উইথ জয় লিখে সার্চ করে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, সেখানে কিন্তু তোমরা এই সাজেশন সেকশনের মধ্যে পিডিএফটা পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা কিন্তু এটা বাই করে নিতে পারবে। ওকে, তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমায় কমেন্ট করে জানাবে, তোমাদের কীরকম সাজেশন লাগবে সেটা আমায় কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিও বানিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।